পৃষ্ঠা 169। জলগণ্ডুষ চলছে। অনেক দিনের কথা। তোমাদের দয়ায় যদি দেনাটার বোঝা কিছু হালকা হয়, অন্তত তোমাদের কাছে স্বীকার করিয়া রাখি মনের বোঝাটারও তো খানিকটা কমতি হইতে পারে। এটাও অনেক দিন আগেকার ঘটনা। স্টার থিয়েটারের ম্যানেজার, সুপ্রসিদ্ধ নাট্যকার, গিরিশোত্তর কালের অন্যতম নটগুরু অপরেশচন্দ্র মুখোপাধ্যায় আমার অন্তরঙ্গ বন্ধু ছিলেন। তখনকার দিনে কলিকাতা গিয়া তাহার বাসাতে উঠিতাম, 15-20 দিন, কখনো কখনো মাসাবধিকাল থাকিতাম। সেই সূত্রে প্রবোধ গুহের সঙ্গে পরিচয় এবং ঘনিষ্ঠতা। স্টার থিয়েটার আর্ট থিয়েটার লিমিটেড হইল, প্রবোধ গুহ হইলেন সেক্রেটারি। প্রবোধ গুহ উদ্যোগী হইয়া একখানা দৈনিক কাগজ বাহির করিলেন, আর্ট থিয়েটারের প্রচ্ছন্ন মুখপত্র। খরচ বেশিরভাগ দিতেন বোধহয় নির্মল চন্দ্র। পুলিশ কোর্টে ডিক্লারেশন দিয়া আমি হইলাম সে কাগজের প্রিন্টার, পাবলিশার এবং এডিটর। কারণ জেলের ভয় ছিল, সুতরাং একজনের উপর দিয়া যাওয়াই ভালো। শচীন সেন তখনও নাট্যকার হন নাই। তিনি সবসময় প্রায় থিয়েটারে আড্ডা দিতেন। থাকিতেন গ্রে স্ট্রিটের একটা দোতলা বাড়ির উপরের কুঠরিতে, খাইতেন হোটেলে। প্রবোধ গুহর সঙ্গে তাহার বিশেষ বন্ধুত্ব হয়। তিনি এই কাগজে যোগ দিলেন। রায় বৈকুণ্ঠনাথ বসুর পুত্র জানকীনাথ আসিলেন আরও কয়েকজন। বলিতে ভুলিয়াছি, কাগজের নাম হইল বৈকালী। কাগজখানি বৈকালে বাহির হইত। এই কাগজ বউবাজারে একখানা ছাপাখানায় ছাপা হইত। সেখানেই বিজলি ছাপা হইত। সম্পাদক নলিনী সরকার, বন্ধনী হাসির গানের নলিনী, বন্ধনী শেষ নারী। আরও একখানা কাগজ ছাপা হইত, নাম বোধ হয় আত্মশক্তি, বন্ধনী নবশক্তি কি জিজ্ঞাসার চিহ্ন, বন্ধনী শেষ নারী। বারিনের দলের উপেন বন্দর এক পুত্র কাগজ চালাইতেন। কে সম্পাদক নাম মনে নাই। ছাপাখানায় চিত্তরঞ্জনকে দেখিয়াছি, সুভাষচন্দ্রকে দেখিয়াছি। বিজলিতেই হোক কি আত্মশক্তিতেই হোক, কাজ করিত আন্দামান ফেরত বিভূতি। আমি বৈকালীতে থাকিতেই বিভূতির বিবাহ হইল বর্ধমানে। আমি কবিতা ছাপাইয়াছিলাম, আন্দামান ও বর্ধমান প্রীতি উপহার। সম্পাদকীয় প্রায়ই লিখিত শচীন, মাঝে মাঝে আমিও লিখিতাম। আমি নিয়মিত লিখিতাম কথার কথা, যেমন টিপ্পনী, যৎকিঞ্চিৎ এই জাতীয়। শচীনরা সকালেই যাইত, আমি খাওয়া দাওয়া সারিয়া 11টায় যাইতাম। থাকিতাম বীরভূম লাভপুরের স্বনামধন্য ব্যবসায়ী ষষ্ঠীকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের, বন্ধনী শুরু। রায় নির্মল শিব বন্দ্যোপাধ্যায় বাহাদুর ইহারই কনিষ্ঠ, বন্ধনী শেষ। অনেক কর্মচারী সেখানে থাকিতেন বিডন স্ট্রিটের একটি মেসে। পৃষ্ঠা 170। উপরের একখানা ঘর তাঁরা আমাকে বিনা ভাড়ায় দিয়াছিলেন। আমি মাস পোহাইলে খাওয়ার খরচ দিতাম। একদিন কাগজ ছাপার জন্য প্রিন্ট অর্ডার দিতে নাম সহি করিতে গিয়া দেখি গান্ধীজির বিরুদ্ধে একটি প্যারা, বেশ শক্ত লেখা। পরের দিন সকালেই গিয়া খোঁজ লইলাম। শচীন বলিল, আমি লিখিয়াছি, আজও লিখিলাম। কেন লিখিলে? আমার খুশি, তোমার যাহা খুশি করিতে পারো। আমি একখানা সাদা কাগজে নাম লিখিয়া রাখিয়া প্রিন্ট অর্ডার প্রবোধ গুহকে সব কথা বলিলাম। তিনি বলিলেন, কাল দেখিব। পরদিনও ওই ধরনের লেখা বাহির হইল, কোনো প্রতিকার হইল না। আমি প্রবোধ গুহের নিকট কাগজের সংস্রব ত্যাগের প্রস্তাব করিলাম। তিনি বলিলেন, 1 মাসের সময় চাই। 1 মাস বসিয়া রহিলাম। পরে পুলিশ আদালতে গিয়া আমি সব ছাড়িলাম। আর বোধ হয় প্রবোধ গুহের দুঃসম্পর্কিত কোনো আত্মীয় প্রিন্টার আদি হইলেন। বেতন পাইতাম মাসে 60 টাকা। বেতন চাহিলাম, কিন্তু বারবার চাহিয়াও পাইলাম না। এদিকে কম্বল ভারী হইতে লাগিল। একদিন অপরেশচন্দ্র গোপনে ডাকিয়া বলিলেন, আমি 30 টাকা হাওলাত দিচ্ছি, বাড়ি থেকে ফিরে এসে দেবেন।
বেতন বোধ হয় পাবেন না, অকারণ তিক্ততা বাড়িয়ে কোনো লাভ নাই। নিকটে কিছু ছিল, এই 30 টাকা লইয়া মেসের দেনাপত্র মিটাইয়া হাওড়া চলিয়া আসিলাম। আমার সঙ্গে কিছু কিছু বই থাকে, তখনও থাকিত, এখনও থাকে, সেবার কিছু বেশি ছিল। দেবদারু কাঠের একটা সিন্দুক ভর্তি বলিলেই হয়। বোলপুরের টিকিটখানি কিনিয়া বই ও কাপড়ের বাক্স ওজন দিলাম। মালবাবু রেলের টিকিটখানি লইয়া 5 শিকা পয়সা চাহিলেন। কুলির সঙ্গে চুক্তি হইয়াছে 1 টাকা, আমার কাছে আছে মাত্র 1 টাকা 7 আনা। আমি তো প্রমাদ গণিলাম, টিকিটখানা ফেরত দিন, মাল বুক করাইব না। মালবাবু আমার হাতখানা চাপিয়া ধরিয়া বলিলেন, তোমায় জেলে দেব জানো? তিনি চেঁচাইয়া উঠিলেন, পুলিশ পুলিশ। অগত্যা আমি 5 শিকা মিটাইয়া দিয়া ট্রেনে উঠিয়া বসিলাম। কুলি বলিল, টাকা দাও, চলিয়া যাইব। বলিলাম, ভাই এই 3 আনা মাত্র পয়সা আছে। কুলি খানিক ধমক ধমক দিয়া পাশে বসিয়া পড়িল, জামার পকেট কাছা কোঁচা দেখিল। আমি বলিলাম, দেখো এই নতুন ফাউন্টেন পেন ব্ল্যাকবার্ড নাও, দাম 3.5 টাকা। সম্পাদক সাজিতে গিয়া কিনিয়াছিলাম। কুলি রাজি হইল না। বলিলাম, এই ছাতাটা নাও। ধুতি অবশ্য খদ্দরের, আর নতুনও নয়, তবে চাদরটা নতুন দিতে পারি। কুলি কিছুক্ষণ বসিয়া থাকিয়া 3 আনার মধ্যে 6টা পয়সা আমাকে দিয়া 6টা পয়সা লইয়া চলিয়া গেল। আমার হাতেই তাহার প্রথম বউনি। আমি তাহার নম্বরটি লইয়াছিলাম, যত্নে লিখিয়াও রাখিয়াছিলাম। পরের বারে হাওড়ায় গিয়া বহু অনুসন্ধান করিয়াও তাহাকে পাই নাই। আসন্ন সায়াহ্নের অন্ধকারে এখনো তাহাকে খুঁজিতেছি। দেনার পরিমাণ প্রচুর, কিন্তু এটার ভার যেন খুব বেশি। কথা সাহিত্য, চৈত্র 1370, পৃষ্ঠা 171। আন্দামান ও বর্ধমান। সে আজ অনেক দিনের কথা, 40টা বছর, বড় কম দিন নয়। কলকাতায় আসিয়া আমি নাট্যকার অপরেশচন্দ্র মুখোপাধ্যায়ের বাসাতেই উঠিতাম। 15-20 দিন সময় সময় মাসাবধিকাল থাকিতাম, আবার বাড়ি ফিরিতাম। বীরভূম বিবরণ 2 খণ্ড লেখা শেষ হইয়াছে। হেতমপুর রাজবাড়ির মেজ মহারাজ কুমার মহিমা নিরঞ্জন মাসে 25টি করিয়া টাকা দিতেন, তাহাতেই খাওয়ার খরচ চলিয়া যাইত। থাকিতাম রাজাদেরই পুরনো বাড়ির নিকট একটা বাড়িতে। নিচে তলায় ছিল বিজলি বাতির মেশিন, উপরের কয়টা ঘরে থাকিত কয়টি ছাত্র। মহিমা নিরঞ্জনের ইচ্ছা ছিল তাহারা ইংরেজির সঙ্গে সংস্কৃত শিখিবে এবং সেকালের গুরুগৃহের মতো একটা আশ্রমের মতো আবহাওয়ায় থাকিয়া অতীতের আদর্শ অনুসরণ করিবে। একালে এই খিচুড়ি সার্থক ভোজ্য হয় নাই। একজন ছাত্র বিএ পাশ করিয়াছিল মাত্র, বাকি কয়জন ঘরে ফিরিয়া কি করিয়াছিল জানি না। আমি ইহাদেরই সঙ্গে একটা পৃথক কুঠুরিতে থাকিয়া নিজে রাঁধিয়া খাইতাম। প্রথমা পত্নীর পরলোক গমনের পর কয়েকটি কারণে হেতমপুর ছাড়িয়া দিলাম। একটা কারণ রিফর্ম স্কিমের কাউন্সিল ইলেকশন। আমি বীরভূমের প্রাতঃস্মরণীয় কর্মী রায়বাহাদুর অবিনাশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করিব বলিয়া হেতমপুর ছাড়িয়া আসিলাম। হেতমপুরের রাজা সত্যনিরঞ্জন চক্রবর্তী অন্যতম প্রার্থী ছিলেন। অপরেশচন্দ্রের সঙ্গে পরিচয় হয় হেতমপুরে। তিনি থিয়েটার দল লইয়া সরস্বতী পূজায় হেতমপুরে থিয়েটার করিতে গিয়াছিলেন। অপরেশচন্দ্র এবং রায়বাহাদুর বৈকুণ্ঠনাথ বসুর পুত্র সঙ্গীতজ্ঞ জানকীনাথ বসুর তত্ত্বাবধানের ভার পড়িয়াছিল আমার উপর। দলের খবরাখবর করিতেন রাজকর্মচারীগণ। সাহিত্যিক বলিয়াই অপরেশচন্দ্রের জন্য বিশেষ ব্যবস্থা। আর একটা কারণ, মহিমা নিরঞ্জন নাটক লিখিতেন। হেতমপুরের শখের থিয়েটারের দল রাখিয়াছিলেন। থিয়েটার যাত্রা ভালোবাসিতেন। এক সময় নাট্যকার ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের হেতমপুরে যাতায়াত ছিল, খাতিরও ছিল। পরে বীরভূমের খ্যাতনামা সাহিত্যিক বন্ধু নাট্যকার নির্মল শিবের সঙ্গে বন্ধুত্ব হইলে অপরেশচন্দ্রের সঙ্গেও বন্ধুত্ব হয়, ঘনিষ্ঠতা বাড়ে।
সেই সূত্রেই তাহার বাড়িতে আমার অবাধ গতিবিধি ছিল। স্বর্গগত গিরিশচন্দ্রের পর একাধারে নট, নাট্যকার এবং অভিনেতা অভিনেত্রীদের শিক্ষাদাতা ক্ষমতাশালী পুরুষ অপরেশ ভিন্ন অপর কাহাকেও দেখি নাই। অপরেশচন্দ্র বহুদিন থিয়েটারের ম্যানেজারও ছিলেন। এমন চৌকস মানুষ সেকালেও বড় পাই নাই। পৃষ্ঠা 172। একালেও দেখিলাম না। অবশ্য শিশির কুমার ভাদুড়ির কথা স্বতন্ত্র। তিনিও নটশিল্পীদের শিক্ষক এবং থিয়েটারের পরিচালক ছিলেন। নাটক লেখাইয়াছিলেন পরামর্শ দিয়া, উপদেশ দিয়া। ভাদুড়ি একটা নবযুগের প্রবর্তক। অপরেশচন্দ্রকে ইহার অগ্রদূত বলিতে পারি। আমি ভাদুড়ি মহাশয়কে অপরেশচন্দ্র কর্তৃক উপন্যাস হইতে পরিবর্তিত নাটকে অপরেশচন্দ্রের থিয়েটারে অভিনয় করিতে দেখিয়াছি। শিশির কুমার অপরেশচন্দ্রকে যথেষ্ট শ্রদ্ধা করিতেন। স্টার থিয়েটার আর্ট থিয়েটার লিমিটেড হইবে, কাগজে বিরুদ্ধ সমালোচনা বাহির হয়, তাই নিজস্ব একখানা কাগজ করিবার পরামর্শ স্থির হইয়া গেল। অ্যাটর্নি নির্মলচন্দ্র চন্দ সেকালের বন্ধনী বিগ ফাইভের বন্ধনী শেষ পঞ্চপ্রধানের অন্যতম ছিলেন। তিনি খরচ দিতে রাজি হইলেন। আর্ট থিয়েটারের সেক্রেটারি প্রবোধ গুহ পরিচালনার ভার গ্রহণ করিলেন। কাগজ বাহির হইল দৈনিক না বৈকালি, বিকালে বাহির হইত। অপরেশচন্দ্রের সুপারিশে আমি সম্পাদক নিযুক্ত হইলাম। কাগজ বেশি দিন চলে নাই। অচল হইবার পূর্বেই আমি কাগজ ছাড়িয়া দিতে বাধ্য হইয়াছিলাম। আমি ছিলাম সম্পাদক। পরপর 2 দিন মহাত্মা গান্ধীর বিরুদ্ধে লেখার জন্য আমি কাগজের সংস্রব ত্যাগ করিয়াছিলাম। যুগান্তরে যেমন নানা কথা, আমি তেমনি কথার কথা লিখিতাম, সম্পাদকীয় প্রবন্ধও লিখিতাম। কাগজটা ছাপা হইত বউবাজারের চেরি প্রেসে, বিজলি ছাপা হইত এই প্রেসেই। সম্পাদক ছিল নলিনী সরকার। সেকালে হাসির গান গাহিয়া নাম করিয়াছিল, এখন আছে পণ্ডিচেরিতে। আর ছাপা হইত আত্মশক্তি। খ্যাতনামা উপেন বন্দ্যোপাধ্যায়ের পুত্র গোপাল আত্মশক্তি দেখাশোনা করিত। অধুনা খ্যাতনামা শিবরাম, শ্রীমান শিবরাম চক্রবর্তীও যেন সেখানে কিছু করিতেন। তখন তিনি বোধ হয় কলকাতায় নবাগত। আমি চেরি প্রেসের আস্তানায় দেশবন্ধু চিত্তরঞ্জনকে দেখিয়াছি, সুভাষ বোসকে দেখিয়াছি, সেখানে বারিন ঘোষকেও একাধবার আসিতে দেখিতাম। আন্দামানের দলের ঋষিকেশ কাঞ্জিলাল প্রায়ই আসিতেন। ঋষিকেশ দাদার পুত্র রঞ্জিত তখন ছেলে মানুষ, পরে বোধ হয় কর্পোরেশনে চাকুরি লইয়াছিল। কলিকাতায় আসিয়া পাড়াঙে ভাবটা কাটাইয়া উঠিয়াছিলাম। বিজলির নলিনী সরকার যখন কলিকাতায় দ্বিতীয়বার বিবাহ করিল, ঋষিকেশ দাদা গুরু এবং আমি পুরোহিত সাজিয়া গিয়াছিলাম। অবশ্য মন্ত্র বলাইয়াছিল কন্যাপক্ষের পুরোহিত। কাজী নজরুলের সঙ্গে বন্ধুত্ব হইয়াছিল। তিনি এক হিন্দু কন্যাকে বিবাহ করিবেন। রবীন্দ্রনাথ আশীর্বাণী পাঠাইয়াছেন। খরচ সংকুলানের জন্য শিশির বাহাদুরী এক সাহায্য রজনীর অভিনয় করিলেন। আমরা পয়সা দিয়া টিকিট কাটিয়া থিয়েটার দেখিয়া আসিলাম। মনে আছে কোনো পালা গান হয় নাই। কয়েকটি নির্বাচিত নৃত্যগীতের অনুষ্ঠান হইয়াছিল। কবি মধুসূদনের ব্রজাঙ্গনা কাব্যের একটি কবিতা কৃষ্ণচন্দ্র দে সুর করিয়া গাহিয়াছিলেন, ভারী মিষ্ট লাগিয়াছিল। আন্দামানের দলের বিভূতি উপাধিটা মনে নাই, চেরি প্রেসে আসিত। বিভূতি জাতিতে কায়স্থ ইয়া জানিয়াছিলাম। বিভূতিকে বড় ভালো লাগিয়াছিল। পৃষ্ঠা 173। তাহাকে ভালোবাসিতাম। এত ভালো মানুষ, যাহাকে বলে নিরীহ গোবেচারী। সে কেন বোমার দলে যোগ দিল আজিও ভাবিয়া পাই নাই। পরাধীনতার তুষ্য দাহ অথবা কোনো প্রলোভন কিংবা অপর কোনো কারণ কিসে তাহাকে মৃত্যুভয় ভুলাইয়াছিল জানি না। একদিন শুনিলাম বিভূতির বিবাহ হইতেছে বর্ধমানে। বিবাহের তারিখ 6ই মে। এই 6ই মে তারিখেই তাহারা নির্বাসন বরণ করিয়াছিল। নির্বাসনের অনেক কথা বিভূতি বলিত, আমরা শুনিতাম।
এই বিবাহে আমি একটা কবিতা লিখিয়া ছাপিয়া তাহার হাতে দিয়াছিলাম। বর্ধমান যাইতে পারি নাই, অনেক জিনিস হারাইয়াছে। বিভূতির বিবাহের নিমন্ত্রণ পত্রখানা সেদিন পুরানো কাগজ খুঁজিতে খুঁজিতে বাহির হইয়া পড়িল। আজ সেই পত্রের প্রতিলিপি ও কবিতাটা ছাপিয়া দিলাম। কবিতাটা দিয়াছিলাম রঞ্জিতের নামে। বিভূতি কোথায় আছে, আজিও কি বাঁচিয়া আছে? বিভূতির বউ, ছেলে, মেয়ে। উদ্ধৃতি শুরু নিমন্ত্রণ পত্র। ভাই, 1909 সালের 6ই মে কালাপানি যাত্রা করেছিলুম। সেদিনকার কথা শুনতে বসে আজও তুমি চোখের জল ফেলো। 1924 সালের 6ই মে 23শে বৈশাখ আবার নতুন এক পথে যাত্রা শুরু করব। এদিন তোমার চোখে মুখে হাসি দেখবার আশায় তোমায় আমন্ত্রণ করছি। বর্ধমানে যেও, ভুলো না আমার বিয়ে। দাঁড়ি তোমার বিভূতি। 19শে বৈশাখ 93 দাঁড়ি 1 এ বউবাজার, কলিকাতা। তার নিচে কবিতা আন্দামান ও বর্ধমান। 1। আজকে 6ই মে। এমনি দিনে হয় না স্মরণ, নির্বাসনে করলে বরণ। তুচ্ছ করে জীবন মরণ তোমরা কেমনে? 2। কিছুই জানি না তো, নেহাত ছোট আমি তখন বাবার সাথে। তোমরা যখন বলেছিলে এমন শাসন আমরা মানি না কো। পৃষ্ঠা 174। 3। দেশকে ভালোবেসে ছাড়তে হলো দেশকে যবে, সেদিন ছিলে তোমরা সবে। দুঃখ সুখের কেমন দশায় কিছুই জানি নে সে। 4। শুধুই পড়ে মনে, একটু যবে হলেম ডাগর অকারণে। অশ্রুসাগর মায়ের চোখ ভাসিয়ে দিত উথলে ক্ষণে ক্ষণে। 5। আমায় দেখে দেখে মায়ের মনে কি যে হতো বুঝতে তা কেউ পারত না তো। হঠাৎ আমার বুকে চেপে কাঁদত থেকে থেকে। 6। ঘুম ভেঙে যায় রাতে, চেয়ে দেখি প্রদীপ জেলে দুটি সজল নয়ন মেলে। মুখটি আমার দেখছে যে মা বসে বিছানাতে। 7। কতদিনের পরে তোমরা ফিরে এলে ঘরে, চিনতে নারী কে এলো রে। সেদিনের সে সকল কথাই আজও মনে পড়ে। 8। তোমরা এলে ফিরে, কি সে কান্না, কি সে হাসি, কোথায় গেল সর্বনাশী। নিভল আলো হঠাৎ কেমন, আঁধার এলো ঘিরে। পৃষ্ঠা 175। 9। তোমরা এলে সরে, কোথা দিয়ে কি যে হলো, মাঝে আমার কোথায় গেল, সেসব কথা ভাবতে আজও বুকটা কেমন করে। 10। ভাবছি বসে আজ, ভাবছি কতই এলোমেলো 6ই মেটা আবার এলো। কোথায় আবার যাচ্ছ কাকা, আজকে এমন সাজ। 11। আজকে 6ই মে, আনতে যারে যাচ্ছ কাকা, সে কি এসে সোহাগ মাখা করবে আদর মায়ের মতন আমার যতনে। 12। আজকে তারই লাগি কাকা আমি মনে মনে এই আনন্দের শুভক্ষণে, একান্তে গো আকুল প্রাণে মায়ের আশিস মাগি। স্নেহের রণজিৎ। 1931 সাল 23শে বৈশাখ 93 দাঁড়ি 1 এ বউবাজার, কলিকাতা। যুগান্তর 12ই ভাদ্র 1372।